ওকে, তাহলে দেখো এবার বলেছে দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা। আজকে যেটা করব আজকে শুরু হবে দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা থেকে। একটা দুর্ঘটনা হলে আমাদের তো অনেক সময় যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো তো আমরা জানি না, হুট করে হয়ে যায়। তো দুর্ঘটনা যেহেতু হঠাৎ করে হয়, তখন তো আমাদের সহজে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা হসপিটালে ভর্তি করা এগুলো পসিবল হয় না, তাই না? তখন আমাদেরকে কি করতে হয়, রোগীকে আগে প্রাথমিক একটা চিকিৎসা দিতে হয়। প্রথমে রোগীকে একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর প্রাণটা বাঁচাতে হয়, তারপরে সেখান থেকে আমাদেরকে রোগীকে হসপিটালে ট্রান্সফার করতে হয়। তো বলেছে দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা, তাহলে দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা আমরা কি করব? দেখো কি বলেছে, ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার আগে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত যে সাময়িক চিকিৎসা দেওয়া হয় তাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তাহলে ডাক্তার আসার আগে, হাসপাতালে নেওয়ার আগে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত যে সাময়িক চিকিৎসা দেওয়া হয় সেটা কি চিকিৎসা? প্রাথমিক চিকিৎসা। যদি একজন কি হয়, দুর্ঘটনা কবলিত হয় এবং সেক্ষেত্রে সে ব্যক্তিকে ডাক্তার আসার আগে যে চিকিৎসা আমরা দিব সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এবার বলেছে প্রাথমিক চিকিৎসা কিছু সাধারণ নিয়ম আছে, তোমরা সবাই লিখে নিবে, কোশ্চেন লিখে নিবে প্রাথমিক চিকিৎসা কাকে বলে এবং লাইনটা আন্ডারলাইন করে নিবে। আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ম্যাম প্রশ্নটা কি আবার একটু বলবেন? প্রাথমিক চিকিৎসা কাকে বলে? কোয়েশ্চেনটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা কাকে বলে। এবার লিখবো প্রাথমিক, দেখো বলেছে প্রাথমিক চিকিৎসার কিছু সাধারণ নিয়ম আছে। এগুলো হলো, প্রথমেই বয়সে বড় বা জরুরি সেবার কারো কাছে সাহায্য চাইতে হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যারা বয়সে বড় এবং জরুরি সেবার কারো কাছে সাহায্য চাইতে হবে, কারণ আমরা তো একা একা সমস্যাটা সমাধান করতে পারবো না। তাহলে 1 নাম্বার পয়েন্ট এটা। তোমরা সবাই কি কোয়েশ্চেনটা লিখে নিয়েছো? ইয়েস মিস। ওকে, এখন 2 নাম্বার, এবার 2 Yes, নাম্বার কোয়েশ্চেন লিখো, প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো লিখো। প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো লিখো। প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো লিখো। সবাই কোয়েশ্চেনটা লিখতে পেরেছো? ম্যাম আবার প্রশ্নটা বলবেন? কোয়েশ্চেনটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো লিখো। ওকে। লেখা হলে আমাকে বলবে কোয়েশ্চেনটা, ওকে? মিস হ্যাঁ আয়েশা, কিছু বলছিলে? প্রাথমিক চিকিৎসার ডান। লক্ষণগুলো বলো। প্রাথমিক চিকিৎসার লক্ষণ। সাধারণ নিয়মগুলো লিখো। কি শুনছো আরহাম? প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো লিখো। ওকে ওকে, ওকে তারপরে আমি আমি এতটুকু ইরেজ করে দিলাম, এবার পরে চলে গেলাম। এই যেখানে নিয়মগুলো দেওয়া আছে, 2 নাম্বার নিয়মে বলেছে নিজেকে দুর্ঘটনা মুক্ত রাখতে আহত ব্যক্তিকে সাহায্য করার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন দেখা যাচ্ছে একটা ব্যক্তি কি হয়েছে, তার শক লেগেছে, ঠিক আছে, কারেন্টে শক খেয়েছে। এখন আমি নিজের নিরাপত্তার কথা না ভেবে তাকে বাঁচাতে তার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়লাম, তাহলে কি হলো, আমাকেও তো শকে টেনে নিবে, তাই না? তাহলে আগে কি করতে হবে, আহত ব্যক্তিকে সাহায্য করার আগে নিজে নিরাপদ আছে কিনা সেটা আগে নিশ্চিত করতে হবে। ওকে, তারপরে 3 নাম্বার বলেছে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে নড়াচড়া না করে স্থির রাখতে হবে, কারণ অতিরিক্ত নড়াচড়া করলে অনেক সময় রোগীটা হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোক করতে পারে, করে মারা যেতে পারে। সেই জন্য কি করতে হবে, রোগীকে বেশি নাড়াচাড়া করা যাবে না, স্থির রাখতে হবে, ঠিক আছে? এবার 4 নাম্বার বলেছে আহত ব্যক্তিকে ভরসা দিতে হবে। কি বলে? তুমি সুস্থ হয়ে যাবে এটা বলে।
বলে শান্ত রাখতে হবে। এখন একটা ব্যক্তি ধরো অনেক অসুস্থ হয়ে গেছে, এখন তাকে যদি আমরা যাই বলে যে তোমরা সুস্থ হবে না, তুমি তুমি আরো অসুস্থ হয়ে যাবে, বা তোমার এটা হয়েছে ওটা হয়েছে, তাহলে তার মনোবল ভেঙে যাবে। আর মনোবল ভেঙে গেলে ওই মানুষটা তাড়াতাড়ি সুস্থ হতে পারবে না। তাই জন্য আমাদের কি করতে হবে, আহত ব্যক্তিকে ভরসা দিয়ে শান্ত রাখতে হবে। কি ভরসা দিব, যে তুমি সুস্থ হয়ে যাবে এটা বলে, ঠিক আছে। এই সাধারণ নিয়মগুলো অনুসরণ করার পর দুর্ঘটনা অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিতে হবে। আগে এগুলো আমাদের মানতে হবে, তারপর যে সমস্যা হয়েছে সে সমস্যা অনুযায়ী চিকিৎসা দিতে হবে। তাহলে আমি তোমাদেরকে দুইটা কোয়েশ্চেন বললাম, প্রথমে বলেছে যে প্রাথমিক চিকিৎসা কি, আর 2 নাম্বার বলেছে প্রাথমিক চিকিৎসার নিয়মগুলো লিখো। সবাই লিখতে পেরেছো? Yes, miss. ওকে, এবার আমরা পরে চলে যাই। এবার দেখো এখানে একটা সার সংক্ষেপ আছে। কি বলেছে দেখো, দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিলে তা ওই ব্যক্তির জীবনহানির সম্ভাবনা কমিয়ে দেয়। তাহলে একটা ব্যক্তি দুর্ঘটনা কবলিত হয়েছে, তাকে যদি আমরা তাড়াতাড়ি প্রাথমিক চিকিৎসা দিই, হাসপাতালে নিয়ে যাওয়ার অপেক্ষা না করি, তাহলে ওই ব্যক্তিটার কি হবে, জীবনহানির সম্ভাবনা কমে যাবে। ঠিক আছে, তাই আমাদের সবারই কিছু প্রাথমিক চিকিৎসা জানা দরকার। তাহলে দেখি আমাদের কি কি প্রাথমিক চিকিৎসা জানা দরকার। দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আরো কিছু জানি। গাছ থেকে পড়ে বা খেলতে গিয়ে বা অন্য কোনোভাবে আঘাত পেলে সঙ্গে সঙ্গে আঘাতের জায়গায় বরফ লাগাতে হবে। তাহলে কি করতে হবে, যদি কেউ গাছ থেকে পড়ে বা খেলতে গিয়ে বা অন্য কোনোভাবে আঘাত পায়, তাহলে কি করতে হবে, সঙ্গে সঙ্গে আঘাতের জায়গায় আমাদের কি দিতে হবে, বরফ লাগিয়ে দিতে হবে। এসব, হ্যাঁ, এসব দুর্ঘটনা কোনোভাবে হাড় ভেঙে বা মচকে গেলে ভাঙা হাড়ের নিচে একটা কাঠের টুকরা সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে। তাহলে কি, যদি এসব দুর্ঘটনায় কোনোভাবে হাড় ভেঙে বা মচকে যায়, ভাঙা হাড়ের নিচে কি করতে হবে, এক টুকরা কাঠের টুকরা দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে। এরপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এবার বলেছে শরীরের কোনো জায়গা কেটে গেলে, যদি আমাদের শরীরের কোথাও কেটে যায়, তাহলে কি করতে হবে, প্রথমে তুলা ও জীবাণুনাশক দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। তারপর ওই জায়গায় তুলা ও পাতলা কাপড় দিয়ে বেঁধে রক্ত পড়া বন্ধ করতে হবে। তারপর ওই জায়গাটা কি করতে হবে, তুলা বা পাতলা কাপড় দিয়ে, তুলা দিয়ে প্রথমে, তারপরে তার উপর পাতলা কাপড় দিয়ে বেঁধে রক্ত পড়া বন্ধ করতে হবে। তারপর বলেছে আগুনে পুড়ে গেলে পোড়া জায়গায় 10 মিনিট পরিষ্কার ও স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালতে হবে। তাহলে যদি আগুনে পুড়ে যায়, তাহলে পোড়া জায়গায় আমাদের কি করতে হবে, 10 মিনিট পরিষ্কার এবং স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালতে হবে। তারপর ক্ষতস্থানে তেল বা ক্রিম লাগাতে হবে। তারপর ক্ষতস্থানে কি করব, তেল বা ক্রিম লাগাবো। কোনোভাবেই যেন ফোসকা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ফোসকা পড়ে গেলে তা কখনোই গলানো যাবে না। ঠিক আছে, এবার বলেছে কারো বৈদ্যুতিক শক লাগলে, সবাই এই পয়েন্টগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। আমি লাইনগুলো আন্ডারলাইন করে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবাই দাগে নিচ্ছ? দুইজনই দাগে নিচ্ছ? আর হামায়শা? Yes, miss. হয়েছে।
ওকে, এবার দেখো বলেছে কারো বৈদ্যুতিক শক লাগলে, যদি কারো বৈদ্যুতিক শক লাগে কি করতে হবে? প্রথমেই তাকে বিদ্যুতের উৎস থেকে বিচ্ছিন্ন করতে হবে, বিদ্যুতের যে উৎস আছে সেখান থেকে তাকে সরিয়ে ফেলতে হবে। তারপর মেন সুইচ বন্ধ বা বৈদ্যুতিক প্লাগ খুলে এটা করতে হবে। এখন ধরো মেন সুইচ দেওয়া আছে, আমরা যে ওই রুগীকে টানা হেঁচড়া শুরু করি, তাহলে আমাদের শক লাগতে পারে না? সেজন্য কি করতে হবে? আগে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে হবে, তারপর যে ওই রুগীটাকে ধরতে হবে। তারপরে এই কাজে শুকনো কাঠ বা বাঁশও ব্যবহার করা হয়। এই কাজে আমরা কি ব্যবহার করতে পারি? শুকনো কাঠ বা বাঁশ। ঠিক আছে? প্লাস্টিকের মাদুর, কাঠের টুকরা, মোটা কাগজ বা চটের বাস্তুর ওপর দাঁড়িয়ে এই কাজটি আমরা কি করতে পারি। এ সময় কোনো বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে ধরা বা ছোঁয়া যাবে না। এখন দেখো বিদ্যুতের যদি কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্লাস্টিকের কোনো মাদুর বা কাঠের কোনো টুকরা বা মোটা কাগজ এগুলোর ওপর দাঁড়িয়ে কাজ করতে হবে, ওই রুগীটাকে ওখান থেকে সরাতে হবে। আমরা যদি খালি পায়ে মাটির ওপর দাঁড়িয়ে এই কাজটা করি তাহলে কিন্তু আমরাও বৈদ্যুতিক শকে আক্রান্ত হব। বুঝতে পারলে? সেজন্য আমাদের এই কাজগুলো করতে হবে। এটুকু সবাই আন্ডারলাইন করে নিয়েছো? ম্যাম এটা পড়া। ওকে, তাহলে আমি ক্লিয়ার করে দিলাম। এবার বলেছে এ সময় কোনো বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে ধরা বা ছোঁয়া যাবে না, এতে উদ্ধারকারীও বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়তে পারে। রোগীর শ্বাস প্রশ্বাস, নাড়ির স্পন্দন, ক্ষত পরীক্ষা করে লক্ষণ অনুযায়ী ডাক্তারের কাছে না নেওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে। তারপর বলেছে সাপে কাটা, সাপে কাটা ব্যক্তিকে যথাসম্ভব নড়াচড়া না করে স্থির রাখতে হবে। তাহলে কোনো ব্যক্তি যদি সাপে কাটে তাহলে তাকে আমাদের কি করতে হবে? বেশি নড়াচড়া করা যাবে না, স্থির রাখতে হবে। কাটার ক্ষত স্থান বুকের উচ্চতা থেকে নিচু রাখা জরুরি, না হলে কি হতে পারে? বুকে দ্রুতই বিষ ছড়িয়ে পড়তে পারে। কাটা জায়গার একটু ওপরে ফিতা বা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেউ পানিতে ডুবে গেলে ওই ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। এজন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়। এগুলো হলো পানি থেকে তুলে আনা রোগীকে চিৎ করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করতে হবে। তাহলে কেউ যদি পানিতে পড়ে যায় তাকে পানি থেকে তুলে এনে রোগীকে চিৎ করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করতে হবে। এরপর ডানের ছবির মতন থুতনি উঁচু করে ধরতে হবে। কি উঁচু করে ধরতে হবে? থুতনিটা উঁচু করে ধরতে হবে। তারপরে কি বলেছে? এখন রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে তার বুক ফুলে না ওঠা পর্যন্ত ফু দিতে হবে। এটা হচ্ছে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া তার ভিতরে। ঠিক আছে? যদি তার দম আটকে যায় সেক্ষেত্রে। তবে মাঝে মাঝে তাকে শ্বাস ছাড়ার সুযোগ এবং সময় দেবার জন্য মুখ সরিয়ে নিতে হবে। রোগীর বুক কিছুক্ষণের মধ্যে ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে আবার ফু দিতে হবে। তোমরা কি এই পদ্ধতিটা বুঝতে পারছো? কারো যদি অসুবিধা হয় আমাকে বলতে পারো। নো মিস। আরহাম? নো প্রবলেম। বুঝতে পারছো তুমিও? ইয়েস আরহাম? মিস বুঝছি। না বুঝতে পারলে ইয়েস কিন্তু আমাকে মিস বুঝতে বলবে, পারছি। ওকে? ওকে বলবো। ঠিক আছে, তাহলে আমি আগাই। ইয়েস মিস। ইয়েস কেউ মিস জয়েন আগান। কেন করছে না এটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, এবার দেখো এরপরে কি বলেছে? এরপর ডানে দেখানো ছবির মতো রোগীর বুকের মাঝখানে হাত রেখে 30 বার নিচের দিকে চাপ দিতে হবে। এই সময় বুকের উচ্চতা যেন 1/3 দেবে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু মনে রাখবে। তাহলে কি করব? তারপর ডানে দেখানো ছবির মতো করে রোগীর বুকের মাঝখানে হাত রেখে, কোথায় হাত রাখবো? বুকের মাঝখানে হাত রাখবো। কি করব? রেখে 30 বার নিচের দিকে চাপ দিব। কি করব? নিচের দিকে চাপ দিব। এ সময় বুকের উচ্চতা যেন 1/3 দেবে যায়। এ সময় বুকের উচ্চতা যেন 1/3 দেবে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হওয়া ও চিকিৎসকের কাছে না নেওয়া পর্যন্ত এভাবে ফু দেওয়া এবং বুকে চাপ দেওয়া চালিয়ে যেতে হবে।
এবার কি বলেছে দেখো, প্রাথমিক চিকিৎসা দেবার পর অবশ্যই যে কোনো ধরনের দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। প্রাথমিক চিকিৎসা দেবার পর অবশ্যই কি করতে হবে, যে কোনো ধরনের দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবার এখানে একটা সারসংক্ষেপ দেওয়া আছে, বলেছে দুর্ঘটনা বা আকস্মিক রোগ দেখা দিলে যে কোনো ক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চিকিৎসক ও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। দুর্ঘটনা ছাড়াও কোনো সুস্থ ব্যক্তি হঠাৎ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। তাহলে দুর্ঘটনা ছাড়াও যদি কোনো সুস্থ ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাহলে আমাদের তাকে কি করতে হবে, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। বিশেষজ্ঞের সাথে পরামর্শের বিষয়ে আরো কিছু জানি। আচ্ছা আমি কি আর আগাবো? আচ্ছা এটুকুই শেষ, তাহলে এতটুকু আমরা কভার করে ফেলি। ওকে, ওকে মিস। দেখো বলেছে বিশেষজ্ঞের সাথে পরামর্শের বিষয়ে আরো কিছু জানি। পূর্ববর্তী অধ্যায়ে আমরা বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে জেনেছি। আগের অধ্যায়ে দুর্ঘটনা যেমন হঠাৎ করে ঘটে, তেমনি কিছু কিছু রোগ হঠাৎ করে প্রকাশ পায়। কিছু কিছু রোগ আমাদের ভেতরে সুপ্ত অবস্থায় থাকে, বুঝতে পারলে, মানে জমা অবস্থায় থাকে, হঠাৎ করে সেগুলোর বহিঃপ্রকাশ হয় বা বাহিরে বের হয়ে আসে। তো দেখো কি, দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতা উভয় ক্ষেত্রে চিকিৎসক ও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এই দুই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আমরা কিছু কিছু আকস্মিক রোগের লক্ষণ সম্পর্কে জেনে রাখতে পারি, যা আমরা দ্রুত চিকিৎসা নিতে সাহায্য করবে। হঠাৎ অজ্ঞান হয়ে গেলে 10-15 মিনিটের মধ্যে যদি জ্ঞান না ফিরে, তাহলে নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে, নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে, নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ। তাহলে কত মিনিট যদি জ্ঞান না ফিরে, 10-15 মিনিটের মধ্যে যদি জ্ঞান না ফিরে, ঠিক আছে। বুকের বাম পাশে ব্যথা, বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, সহজে হাঁপিয়ে যাওয়া ও ঘাম হলে হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। তাহলে যদি বুকের বাম পাশে ব্যথা করে, বুকে চাপ অনুভব হয়, শ্বাসকষ্ট হয় এবং সহজে হাঁপিয়ে যাওয়া এবং ঘাম হলে কোথায় আমরা যেতে পারি, হৃদরোগ বিশেষজ্ঞের কাছে। ঠিক আছে। হঠাৎ করে কথা জড়িয়ে গেলে, কথা বলতে বলতে কথাটা বেঁধে গেলে, মুখ বেঁকে গেলে বা মানুষ চিনতে না পারলে হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারি। যদি এগুলো সমস্যা হয় তাহলে কাকে দেখাবো, হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারি। ঠিক আছে। হঠাৎ করে কথা জড়িয়ে গেলে, মুখ বেঁকে গেলে, মানুষ চিনতে না পারলে হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারি। এতটুকু বুঝতে পেরেছি? ইয়েস মিস। তাহলে আমাদের কোন সমস্যা হলে কোন ডাক্তারকে আমরা দেখাবো সেটা এখানে দেওয়া আছে। তাহলে যদি আমরা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাই, 10-15 মিনিটে যদি জ্ঞান না ফিরে, তাহলে আমরা কোন ডাক্তারের কাছে নিয়ে যাব, নিউরোলজিস্টের কাছে। কার কাছে নিয়ে যাব, আচ্ছা। তারপরে যদি আমাদের বুকের বাম পাশে ব্যথা করে এবং কি হয়, চাপ অনুভব করে, শ্বাসকষ্ট হয়, সহজে হাঁপিয়ে যাওয়া এবং ঘাম হলে হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারি। কার কাছে যেতে পারি, হৃদরোগ বিশেষজ্ঞের কাছে। হঠাৎ করে যদি কথা জড়িয়ে যায়, মুখ বেঁকে যায় এবং মানুষ চিনতে না পারে, সেক্ষেত্রেও কি করতে হবে, হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে হতে হবে। ওকে, তাহলে এগুলো আমরা মনে রাখবো। আজকে আমি কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করলাম। এই চ্যাপ্টারটা কিন্তু সবাই ভালো করে দুইজনই সুন্দর করে রিডিং পড়বে, ছোট ছোট প্রশ্ন যেগুলো আমি দিয়েছি সেগুলো পড়ে ফেলবে এবং আন্ডারলাইন করা লাইনগুলো যেগুলো আন্ডারলাইন করে দিলাম এগুলো বারবার করে পড়বে। ওকে, এবার আমরা আমাদের নেক্সট সাবজেক্টে চলে যাচ্ছি। এবার ইংলিশ। ওই প্রশ্নগুলো কি করব? হোমওয়ার্ক। বাসায় এমনি পড়বে, কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু গ্রুপে দিতে হবে না, সুন্দর করে বাসায় পড়বে। ওকে, ঠিক আছে। খালি পড়ব। হুম, ইংলিশে এবার চলে যাই। আয়শা, আমাদের ইংলিশ কি পড়াচ্ছিলাম? আচ্ছা, ইংলিশ হচ্ছে বাবা আমরা হচ্ছে ওই গার্ডেনিং এর প্যাসেজটা পড়েছিলাম, তাই তো? ইয়েস মিস। আজকে তো আমাদের ব্যাচের সবাই ম্যাক্সিমামই নেই, আমি একটু কম পড়া দিব আজকে, কারণ না হলে ওরা সবাই আবার পিছিয়ে যাবে। ওকে, ওকে। আচ্ছা দেখো, দেখতে পাচ্ছো স্ক্রিন?
Yes, miss. তুমি সব ওয়ার্ড গুলো পড়েছো, আমি কয়েকটা ওয়ার্ডের মিনিং ধরি, তুমি দেখে বলতে পারো কিনা, ওকে? ডিগ মানে কি বাবা? ডিগ দ্য ল্যান্ড মানে কি? আয়েশা মাইক্রোফোন আনমিউট করো। Please dig the land above water. মাটি খোঁড়া, গর্ত করা। মাটি গর্ত করো। হুম। আর হচ্ছে কাউডাঙ্ক মানে কি? কাউডাঙ্ক। আয়েশা মাইক্রোফোন আনমিউট করো। মিস আমি তো অল্প কয়টা পড়েছি, আপনি কোনগুলো ধরতেছেন? আমি তো ইম্পর্টেন্ট গুলো ধরছি। আমি তোমাকে জিজ্ঞেস করেছি কাউডাং মানে কি। কাউডাং মানে হচ্ছে গোবর, গরুর গোবর। ঠিক আছে আয়েশা, তোমারও পড়া হয়নি ঠিক মতো। এগুলো সুন্দর করে সবগুলোর মিনিং পড়ে ফেলবে, ওকে? আর আজকে আমি মিনিং গুলো দিয়েও দিব নি আবারও গ্রুপে। সেদিন তো মনে হয় লিখে দিয়েছিলাম, তারপর আজকে আমি আরেকবার মিনিং গুলো দিয়ে দিব। আর হচ্ছে কোয়েশ্চেন গুলোর অ্যান্সার পড়া থাকবে, ঠিক আছে? 2.2 এ যে কোয়েশ্চেন গুলো রয়েছে, এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার পড়া থাকবে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই ওয়াজ রিনা এক্সাইটেড? কেন রিনা এক্সাইটেড ছিল আয়েশা? রিনা ওয়াজ এক্সাইটেড। মাইক্রোফোন আনমিউট করো। তুমি কি পড়া করনি বাবা? কোনো প্রবলেম? আমি 2.2টা করিনি। আচ্ছা, আমি তো বলছি, আমার সাথে বলো রিনা কেন এক্সাইটেড ছিল। আমরা প্যাসেজ থেকে কেন দেখলাম রিনা ওয়াজ এক্সাইটেড বিকজ শি ওয়াজ গোয়িং টু স্টার্ট গার্ডেনিং উইথ হার ফ্যামিলি। সে একটা কি বাগান করতে চাচ্ছিল তার পরিবারের সাথে, সেই জন্য সে কি ছিল, হ্যাপি ছিল। আমি উত্তর পাঠিয়ে দিব গ্রুপে, ওকে? ওকে। হাউ ডিড রিনাস ফাদার হেল্প হার ইন গার্ডেনিং? রিনার বাবা রিনাকে কিভাবে সাহায্য করছিল এই হচ্ছে গার্ডেনটা তৈরি করতে, বাগান তৈরি করতে? রিনাস ফাদার হেল্প হার বাই ডিগিং দ্য সয়েল, মাটি খুঁড়ে, অ্যান্ড প্রিপেয়ারিং দ্য ল্যান্ড, এবং কি করে, ওই জমিটা তৈরি করে, ওকে? তারপরে সি নাম্বারে বলেছে, হোয়াট ডিড দে বাই ফ্রম দ্য নার্সারি? তারা নার্সারি থেকে কি কিনলো? দে বট সিডস, তারা কি কিনলো? সিডস মানে বিভিন্ন চারা গাছ, অ্যান্ড স্মল প্ল্যান্ট এবং ছোট গাছ, ফ্রম দ্য নার্সারি, নার্সারি থেকে। হাউ ডিড রিনা হেল্প হার মাদার ইন গার্ডেনিং? রিনা কিভাবে তার মাকে বাগান করতে সাহায্য করলো? বাই ওয়াটারিং দ্য প্ল্যান্ট অ্যান্ড প্ল্যান্টিং সিড, গাছগুলোতে পানি দিয়ে এবং গাছের চারা লাগিয়ে। হোয়াই ওয়াজ গার্ডেনিং এনজয়েবল ফর রিনাস ফ্যামিলি? Gardening was enjoyable because they worked together and much as had fun as a family. তারা কি করতো, সবাই মিলে একসাথে কাজ করতো এবং অনেক মজা করতো, যার জন্য গার্ডেনিংটা তাদের কাছে অনেক মজার। আয়েশা, আমার কথাগুলো কি বুঝতে পেরেছো? 5টা কোয়েশ্চেনের অ্যান্সার আমি ছবি পাঠাবো, টেনশনের কোনো কারণ নেই। অ্যান্সারের ছবি পাঠিয়ে দিব, তাহলে তুমি এই অ্যান্সার গুলো পড়ে ফেলবে এবং দেখো এই যে 2.1টা করবে, 2.1 করবে, 2.2 করবে, এবং এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলো সুন্দর করে মিনিং গুলো মুখস্থ করে ফেলবে। আমি আরেকবার ওয়ার্ডগুলোর মিনিং পাঠিয়ে দিব গ্রুপে, আর হচ্ছে 2.2 এর অ্যান্সার গ্রুপে পাঠিয়ে দিব। আর তুমি বাসায় 2.1 এবং 2.2 সুন্দর করে করে মুখস্থ করে ফেলবে, কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু আমি লিখতে দিব কোয়েশ্চেন গুলো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আর বেশি পড়ালাম না, এই পড়াগুলোই আবার দেয়া থাকলো, ওকে? ইংলিশ। Yes, miss.